ডিসেম্বর 1991 ক্রেমলিনের আকাশে শেষবারের মতো উঠছিল সোভিয়েত পতাকা। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে বিশ্ব রাজনীতির এক দাপুটে পড়া শক্তির অস্তিত্ব। Eastern Europe is free. The Soviet Union itself is no more. এমন এক দেশের প্রেসিডেন্ট যার দায়িত্ব তার দেশকে রক্ষা করা নয়, বরং অস্তিত্ব বিলীন করে মুক্ত আকাশে উঠতে থাকা পতাকাটি নামিয়ে আনা। কিন্তু কেন একজন প্রেসিডেন্ট সর্বশক্তি দিয়ে তার দেশকে রক্ষার পরিবর্তে দেশের অস্তিত্ব বিলুপ্তির ঘোষণা করলো? কি এমন ঘটেছিল যে সোভিয়েত ইউনিয়নের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়? হিটলার, কোল্ড ওয়ার, চেরনোবিল বিপর্যয়, বার্লিন দেয়ালের পতন, আফগানিস্তান আক্রমণ, গর্বাচেভের সংস্কার, নাকি জোসেফ স্ট্যালিন? সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে আসল কারণটা কি ছিল? এমন এক কনসেপ্টের উপর ভিত্তি করে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল যে কনসেপ্টটি দেশটির পতনের কারণ হয়ে দাঁড়ায়, আর সেটা সামনের ঘটনাগুলোতে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তার আগে আপনাকে সেই কনসেপ্টটা বুঝতে হবে। ঊনবিংশ শতকের শেষের দিকের কথা। এ সময় শিল্প বিপ্লবের বিস্তারের ফলে ইউরোপে ব্যাপক নগরায়ন ঘটে। মানুষ গ্রাম থেকে শহরে ছুটে আসে কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহের জন্য। কিন্তু শিল্প কারখানাগুলোর জন্য পর্যাপ্ত আইনকানুন ছিল না, আর এই সুযোগে শিল্পপতিরা শ্রমিকদের দিয়ে ইচ্ছেমতো খাটিয়ে নিত। সামান্য বেতনে 12-14 ঘন্টা খাটাতো, আবার যে বেতন পেত ওই টাকা দিয়ে চাল ডাল কিনতে হতো মালিকের দোকান থেকেই। মানে যার টাকা তার কাছেই ফেরত চলে যেত, আর শ্রমিকদের কাছে কিছুই থাকতো না, তারা ছিল পেটে ভাতে। এর ফলে সমাজে একটা শ্রেণী বিভেদ প্রকট হয়ে ওঠে। সম্পদ ছিল নির্দিষ্ট কিছু মানুষের হাতে পুঞ্জীভূত, আর বিরাট একটা অংশ সম্পদহীন। চরম দারিদ্র্যের সাথে জীবন অতিবাহিত করতে হতো তাদের। এই ঘটনাগুলো বলছি কারণ এগুলো সোভিয়েত ইউনিয়নের উত্থান এবং পতনের সাথে কানেক্টেড। এই সময়টাতে জার্মানিতে একজন বিখ্যাত দার্শনিক ছিল, কার্ল মার্কস। তার নাম আপনি ইতিমধ্যেই শুনে থাকবেন। সে একটা ডকুমেন্ট পাবলিশ করে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে। সেখানে কার্ল মার্কস সমাজকে দুটো শ্রেণীতে ভাগ করে, একটা হচ্ছে রুলিং শ্রেণী আর একটা ওয়ার্কার শ্রেণী। তার মতে এই সিস্টেমটা যতদিন থাকবে ততদিন ধনীরা আরো ধনী হতে থাকবে, আর গরিবরা যতই খাটুক তারা আরো গরিব হবে। কার্ল মার্কস সলিউশন হিসেবে একটি নতুন ধারণা সামনে আনে, সেটা হচ্ছে শ্রেণীহীন। অর্থাৎ কারো কাছে কোনো প্রাইভেট প্রপার্টি বা সম্পদ থাকবে না। রাষ্ট্রের সকল রিসোর্স এবং সম্পদের উপর সকল জনগণের সমান অধিকার থাকবে। কার্ল মার্কসের এই তত্ত্বটি শুনতে তো ভালোই ছিল, কিন্তু বাস্তবতা ছিল অনেক ভিন্ন। এই তত্ত্বটা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সে ব্যাপারে কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট হয়নি। কিন্তু এই ধারণার উপর ভিত্তি করেই বলশেভিকদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের প্রথম যে হেড অব স্টেট ভ্লাদিমির লেনিন, সে মূলত কার্ল মার্কসের লেখা থেকে ব্যাপক অনুপ্রাণিত ছিল। রাশিয়ান সাম্রাজ্যে মার্কস বিপ্লবে জারতন্ত্রের পতনের পর দুটি অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, কিন্তু দুটোই ব্যর্থ হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতা দখল করে। বলশেভিকদের ক্ষমতা দখলের পর তাদের বিরুদ্ধে ডানপন্থী, লিবারেল এবং সাম্রাজ্যবাদীরা একজোট হয়ে গঠন করে হোয়াইট আর্মি। এরপর বলশেভিকদের তৈরি রেড আর্মি এবং হোয়াইট আর্মির মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ চলাকালে 1922 সালের 30 ডিসেম্বর রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ট্রান্সককেশিয়ান প্রজাতন্ত্র, এই চারটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র একত্রিত হয়ে গঠন করে সোভিয়েত ইউনিয়ন। 1923 সালের মাঝামাঝিতে গৃহযুদ্ধে বলশেভিকদের বিজয়ের পর আরও কয়েকটি প্রজাতন্ত্রকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়। সোভিয়েত ইউনিয়ন তো প্রতিষ্ঠিত হয়েছে, এবার কার্ল মার্কসের সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো বাস্তবায়নের পালা। আপনার মনে আছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কোনো জমি, সম্পদ বা রিসোর্স থাকবে না, বরং সমস্ত সম্পদের উপর রাষ্ট্রের সকল নাগরিকদের সমান অধিকার হবে। কিন্তু এই জিনিসটা কিভাবে এনশিওর করা হবে? এর জন্য তো এমন একটা অর্গানাইজেশন দরকার যে অর্গানাইজেশনটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে এই দায়িত্ব পালন করবে। যেহেতু সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল বলশেভিকরা, তাই বলশেভিকদের গঠিত সরকার এই দায়িত্বটা নিয়েছিল। রাষ্ট্রের সমস্ত জমি, সম্পদ সোভিয়েত সরকারের মালিকানায় চলে যায়। এবার রাষ্ট্রের যে অর্থনৈতিক বৈষম্য সেটা তো দূর হওয়ার কথা, কিন্তু ঘটেছিল তার উল্টোটা। অর্থনৈতিক বৈষম্য আরও প্রকট হতে থাকে। লাখ লাখ মানুষের মৃত্যু ঘটে অনাহারে, দুর্ভিক্ষে কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পে। মূলত সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার 2 বছর পর 1924 সালে ভ্লাদিমির লেনিন মারা যায়। এরপর ক্ষমতার শীর্ষে উঠে আসে জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন বিপ্লবী হিসেবে তো সফল ছিল, কিন্তু শাসক হিসেবে ছিল ব্যাপক কর্তৃত্ববাদী। বলশেভিক বিপ্লব চলাকালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছিল খোদ তার পার্টির লোকদের কাছ থেকেই। ব্যাংক ডাকাতি করে আজারবাইজানেও আত্মগোপনে ছিল বেশ কয়েক বছর।
স্ট্যালিন কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো অনুযায়ী দেশের অর্থনীতি সংস্কারের প্রচেষ্টা চালায়। 1928 সালের দিকে দেশের সমস্ত আবাদি জমি রাষ্ট্র কর্তৃক দখলের উদ্যোগ নিয়েছিল, যে উদ্যোগের নাম দেওয়া হয় কমিউনিস্ট কালেক্টিভাইজেশন। দেশে ব্যাপক হারে শিল্প কারখানা গড়ে তোলা হয়। অল্প দিনের মধ্যে এর সুফলও পেয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় বৃহৎ অর্থনীতি। তবে এর পেছনে একটা অন্ধকার ইতিহাস ছিল। কৃষকদের জমি দখল করে যে কালেক্টিভাইজেশনের উদ্যোগ, তার আওতায় কয়েক বছরের মধ্যে প্রায় 2.5 কোটি কৃষক পরিবারকে রাষ্ট্রীয় খামারে কাজ করতে বাধ্য করা হয়। এসব দখলকৃত জমিতে কি চাষ করা হবে, কতটুকু চাষ করা হবে, সবকিছু নির্ধারণ করে দিত সরকার। আর চাষিরা, অর্থাৎ যারা জমির প্রকৃত মালিক ছিল, তারা হয়ে যায় বিনা পারিশ্রমিকের দাস। এসব চাষিরা দিনরাত খাটত ফসল উৎপাদনের জন্য, কিন্তু সেই ফসল তাদের ঘরে যেত না, যেত সরকারি গুদামে। আর যেসব কৃষকরা সোভিয়েত সরকারের এই নীতি প্রত্যাখ্যান করেছিল, তাদেরকে বলা হয় কুলাক। এই কুলাকদের বিরুদ্ধে স্ট্যালিন সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস লাগিয়ে দিয়েছিল। গণহারে গ্রেপ্তার, গুলি করে হত্যা, নির্বাসনে পাঠানো কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে আমৃত্যু জোরপূর্বক কাজ করাতে বাধ্য করানো হতো এইসব কুলাক কৃষকদের। এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে বলা হতো গুলাক, যেখানে প্রায় 18 মিলিয়ন মানুষকে বন্দী করে রাখা হয়েছিল। খনি, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় একই দৃশ্য দেখা যায়। সবকিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে, জনগণ শুধুমাত্র বিনা পয়সা শ্রমিক। এতে করে সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিকভাবে বেশ এগিয়ে যায় ঠিকই, কিন্তু দেশটির অভ্যন্তরে অর্থনৈতিক বৈষম্য দিন দিন আরও প্রকট হতে থাকে। জমিতে প্রচুর ফসল হচ্ছে, শিল্প কারখানায় উৎপাদন থেমে নেই, তারপরও মানুষ ঠিকমতো দুবেলা খেতে পারত না। 1931 থেকে 1934 সাল পর্যন্ত এক ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হয় সোভিয়েত ইউনিয়ন, যে দুর্ভিক্ষে প্রায় 50 লাখ মানুষ অনাহারে মারা যায়। এই যে রাষ্ট্র নিয়ন্ত্রিত কৃষি, ফার্ম, ইন্ডাস্ট্রি, এসব পরিচালনার সুযোগ তারাই পেত যারা কমিউনিস্ট পার্টি থেকে রাজনৈতিক লেজুর ভিত্তির মাধ্যমে উঠে এসেছে। এর ফলে যোগ্যরা দায়িত্ব থেকে বঞ্চিত হতো। পরিবর্তে অযোগ্য দুর্নীতিবাজ রাজনীতিবিদরা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করত। এসব নিয়ে জনমনে ক্ষোভ উঠলে তাদের দমন করার জন্য সর্বদা প্রস্তুত থাকত নিষ্ঠুর রেড আর্মি। স্টালিন 1953 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন শাসন করেছিল। তারপর আরও বেশ কয়েকজন কমিউনিস্ট পার্টির নেতা সোভিয়েত ইউনিয়ন শাসন করেছিল। এরা সবাই জোসেফ স্টালিনের পদাঙ্কই অনুসরণ করেছিল, শুধুমাত্র একজন বাদে, মিখাইল গর্বাচেভ, যাকে সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দায়ী করা হয়। কিন্তু বাস্তবে সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য গর্বাচেভ একমাত্র দায়ী নয়। দেশটির পতনের নাটকীয়তার প্লট তো আরও আগেই তৈরি হয়েছিল। সে কাহিনীতে ফেরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের অন্যতম টার্গেট হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। ব্যাটল অব স্টালিনগ্রাদ এবং ব্যাটল অব কুর্স্কের মতো যুদ্ধে সোভিয়েত বাহিনী বিজয় অর্জন করলেও জার্মানি সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। যুদ্ধে বিজয়ের পর জোসেফ স্টালিন 3টি বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া দখল করে নিয়েছিল। স্টালিন চিন্তাও করতে পারেনি যে এই বাল্টিক দেশগুলোই সামনের দিনে যেয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ডেকে আনবে। আর সে কাহিনী সামনের ঘটনাগুলোতে জানতে পারবেন। যুদ্ধ শেষে তো আর কোনো শত্রু অবশিষ্ট নেই। এবার দুই বিশ্ব পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এক নতুন যুদ্ধের মধ্যে প্রবেশ করে, ইতিহাসে যা কোল্ড ওয়ার নামে পরিচিত। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, যেখানে বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একে অপরের মিত্র ছিল, সেখানে যুদ্ধ শেষে কেন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো? এর কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যুদ্ধে মিত্রশক্তির জয়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কম ছিল না। স্পেশালি জার্মানির পরাজয়ে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সোভিয়েত ইউনিয়নের। তারপরও যুদ্ধ শেষে সব ক্রেডিট পেয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে জাপানে পারমাণবিক বোমা ফেলে এই যুদ্ধের সমাপ্তি টানায় সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের নামে একই সাথে আতঙ্ক এবং জয়গান ছড়িয়ে পড়ে। আর এই বিষয়টা প্রচণ্ড ইগোতে লাগে সোভিয়েত ইউনিয়নের। তাছাড়া দুটো দেশের মধ্যে আইডিওলজিক্যাল পার্থক্য ছিল। যুক্তরাষ্ট্র যেখানে বিশ্বব্যাপী পুঁজিবাদ ছড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল, সেখানে সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য ছিল সমাজতন্ত্রের প্রচার। এই কোল্ড ওয়ার কোনো সরাসরি যুদ্ধ ছিল না, বরং প্রযুক্তি, অর্থনীতি, শিল্প, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রভাব ইত্যাদি ক্ষেত্রে কে কাকে ছাড়িয়ে যেতে পারে তার এক খ্যাপাটে প্রতিযোগিতা ছিল। এটা ছিল একটা সাইকোলজিক্যাল অ্যান্ড ইগো ওয়ার। কোল্ড ওয়ারের সময়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ন্যাটো জোট গঠনের বিপরীতে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করে ওয়ার্স জোট। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার অস্ত্রের বিপরীতে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার আর্সেনাল। মহাকাশ যুদ্ধেও আমেরিকাকে হারিয়ে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। মহাকাশে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় সোভিয়েত ইউনিয়ন। মহাকাশে প্রথম প্রাণী পাঠানো দেশটি ছিল সোভিয়েত ইউনিয়ন।
এমনকি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন, যাকে সোভিয়েত ইউনিয়নই পাঠিয়েছিল 1961 সালে। প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। গোটা দুনিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের আনাচে কানাচে থাকা কমিউনিস্ট পার্টিগুলোকে অস্ত্র অর্থ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করত সোভিয়েত ইউনিয়ন। কোথাও কোথাও তো সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য নিজেদের সেনাবাহিনীকে পাঠিয়ে দিত। আর এসবের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তা আসতো দেশটির জনগণকে শোষণ করে, জনগণের সম্পদ দখল করে, তাদের অধিকার হরণ করে। রাষ্ট্র নিয়ন্ত্রিত যেসব ফার্ম ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছিল সেসব থেকে মুনাফা ব্যবহার করা হতো কোল্ড ওয়ারে আমেরিকার চাইতেও এগিয়ে থাকার জন্য। এর ফলে দেশটির অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হতে থাকে, জনগণ চরম দারিদ্রতার সাথে দিন অতিবাহিত করে। 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়নে যত শিল্পদ্রব্য উৎপাদন হতো তার 70% সামরিক সরঞ্জাম। ফলে আমেরিকা এবং তার মিত্ররা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির উপর, যার কারণে তেল ও গ্যাস রপ্তানি নির্ভর সোভিয়েত অর্থনীতি ভঙ্গুর হতে থাকে। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও কমিউনিস্ট নেতাদের দুর্নীতি বন্ধ ছিল না, বরং বৃদ্ধি পেতে থাকে। দরিদ্ররা আরো দরিদ্র হতে থাকে। ফলে দেশটির তরুণ প্রজন্ম সময়ের সাথে সাথে কমিউনিস্ট মতাদর্শের উপর থেকে আস্থা হারাতে থাকে। তারা সংস্কার দাবি করে বসে। সোভিয়েত ইউনিয়নের পতনের চূড়ান্ত ধাপ রচিত হয় আফগানিস্তান আক্রমণের মধ্য দিয়ে। 1978 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট দাউদ খানকে ক্ষমতাচ্যুত করে কমিউনিস্ট সরকার গঠন করে একদল কমিউনিস্টপন্থী সামরিক অফিসার এবং রাজনৈতিক নেতা। এই কমিউনিস্ট সরকার আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়নের মতোই একটি সমাজতান্ত্রিক দেশে পরিণত করতে চেয়েছিল। কিন্তু কমিউনিস্টদের ইসলাম বিদ্বেষী মনোভাব ধর্মপ্রাণ আফগানরা ভালোভাবে নেয়নি। তারা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। তাই 1979 সালের ডিসেম্বরের শেষের দিকে আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে রক্ষা করতে সে দেশে ঢুকে পড়ে সোভিয়েত সেনাবাহিনী। এদিকে কিছুদিন পর আমেরিকার মসনদে উঠে আসে রোনাল্ড রিগান, একজন কট্টর কমিউনিস্ট বিরোধী। তিনি কমিউনিজমকে ধ্বংসের জন্য তার বিখ্যাত রিগান ডক্ট্রিন প্রকাশ করেন। প্রথম দিকে তিনি সোভিয়েত ইউনিয়নের সাথে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দেন। সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সাথে তাল মেলাতে গিয়ে সামরিক বাজেট আরও বৃদ্ধি করে। একদিকে আফগানিস্তানের যুদ্ধের খরচ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক প্রতিযোগিতা, সব মিলিয়ে সোভিয়েত অর্থনীতির 12টা বেজে যায়। এরই মাঝে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার পালাবদল ঘটে। মসনদে বসেন মিখাইল গর্বাচেভ, যে কিনা স্টালিন থেকে শুরু করে ব্রেজনেভ পর্যন্ত পূর্ববর্তী সকল প্রেসিডেন্টের পদ থেকে সরে আসেন। আর শুরু হয় সোভিয়েত ইউনিয়নের পতনের চূড়ান্ত কাউন্টডাউন। গর্বাচেভ বুঝতে পারলেন সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি পুনরুদ্ধার এবং কমিউনিজমের প্রতি জনগণের আস্থা ফেরানোর জন্য সংস্কার অত্যাবশ্যক। তিনি ভেবেছিলেন এই সংস্কার তার দেশকে নতুন করে শক্তিশালী করবে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার জন্য বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই সংস্কারগুলোই সোভিয়েত ইউনিয়নের ধ্বংসের পথ তৈরি করে। এ সময় বেশ কিছু মেজর ইনসিডেন্ট ঘটে যা সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। 1985 সালের 1 জুলাই গর্বাচেভ তার প্রধান প্রতিদ্বন্দ্বী গ্রেগরি রোমানভকে সরিয়ে দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে। পরিবর্তে বরিস ইয়েলৎসিনকে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে নিয়ে আসেন। আর এই বরিস ইয়েলৎসিনই সামনের দিনে প্রেসিডেন্ট গর্বাচেভের কপিনে শেষ পেরেক মারে। সে কাহিনী সামনের ঘটনাগুলোতে বলছি। তার আগে গর্বাচেভের সংস্কারে ফেরা যাক। গর্বাচেভ 1986 সালে গ্লাসনস্ত অর্থাৎ স্বচ্ছতা এবং পেরোস্ত্রৈকো অর্থাৎ পুনর্গঠন নীতি গ্রহণ করেন। গ্লাসনস্ত অনুযায়ী সোভিয়েত নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। প্রায় 7 দশকের কমিউনিস্ট শাসনে নাগরিকরা যে স্বাধীনতাহীনতায় ভুগছিল তার অবসান ঘটে। এছাড়া একনায়কতন্ত্রের অবসানের মাধ্যমে কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে রাজনৈতিক দল গঠনের অধিকার প্রতিষ্ঠিত হয়। আর পেরোস্ত্রৈকা অনুযায়ী বঙ্গুর সোভিয়েত অর্থনীতিকে পুনর্গঠন করার পরিকল্পনা করা হয়। নতুন নীতি অনুযায়ী সোভিয়েত ইউনিয়নকে ক্যাপিটালিজম এবং কমিউনিজমের সংমিশ্রণে তৈরির পরিকল্পনা করা হয়, যা অনেকটা বর্তমান চীনের মতো। এর মাধ্যমে অর্থনীতিতে যে রাষ্ট্রীয় আধিপত্য ছিল তার অবসান ঘটে। 26 এপ্রিল 1986 কিছু বুঝে ওঠার আগেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটে যায় ইউক্রেনের চেরনোবিল নামের একটি বিদ্যুৎ কেন্দ্রে। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এর তেজস্ক্রিয়তার পরিমাণ ছিল হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চাইতে 400 গুণ বেশি। তেজস্ক্রিয়তার প্রভাব সোভিয়েত ইউনিয়নের পুরো পশ্চিমাঞ্চল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর উপরও পড়ছিল। কিন্তু তারপরও সোভিয়েত সরকার এত বড় বিপর্যয় দেশটির জনগণের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করেছিল। এর ফলে সোভিয়েত নাগরিকদের বুঝতে বাকি থাকলো না গর্বাচেভের গ্লাসনস্ত বা স্বচ্ছতার নীতি আসলে কতটা কার্যকর হবে। এই বিপর্যয়ের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $235 বিলিয়ন সমপর্যায়ের, যা সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক মেরুদণ্ড বাকিটা ভেঙে দিয়েছিল। গর্বাচেভের শাসনামলে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে আরও বেশ কিছু ঘটনা ঘটে যা দেশটিকে আরও দুর্বল করে দেয়।
সোভিয়েত ইউনিয়নের বাল্টিক রিজিয়নের 3টি প্রজাতন্ত্র লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ায় স্বাধীনতার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। যে প্রজাতন্ত্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত সরকার দখল করে নিয়েছিল, তারা এখন স্বাধীনতা ফিরে পেতে চায়। ধীরে ধীরে বাল্টিক রিজিয়ন থেকে জর্জিয়া, আর্মেনিয়া, ক্রিমিয়া, আজারবাইজান প্রায় সবগুলো প্রজাতন্ত্রেই আন্দোলন শুরু হয়। এসব ছোটখাটো আন্দোলনে অল্প কিছু মানুষ অংশগ্রহণ করত, তাই সোভিয়েত সরকার এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরকে হালকাভাবে নিয়েছিল। তারা বুঝতেও পারেনি যে এই হালকা স্ফুলিঙ্গ শীঘ্রই দাবানলের রূপ নিতে যাচ্ছে। এদিকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর নৃশংসতা তখনও চলছিল। আফগান মুজাহিদদের দৃঢ় প্রতিরোধে গর্বাচেভ বুঝতে পারে আফগানিস্তানে দীর্ঘ প্রায় 10 বছর ধরে চলে আসা এই যুদ্ধে বিজয় অর্জন প্রায় অসম্ভব। তাছাড়া আফগানিস্তান থেকে আসা সোভিয়েত সৈন্যদের মরদেহ সোভিয়েত বাহিনীর ব্যর্থতা এবং দুর্বলতা হিসেবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। তাই বাস্তবতা মেনে নিয়ে 1989 সালে পরাজয় নিয়ে আফগানিস্তান থেকে সেনাবাহিনী ফিরিয়ে নেয় সোভিয়েত সরকার। এই যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটি। আফগান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে গর্বাচেভ একটি নতুন সামরিক নীতি গ্রহণ করেছিল, যা ছিল সোভিয়েত আধিপত্যের সমাপ্তি। পূর্ব ইউরোপে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এমন কিছু দেশ ছিল যাদেরকে সোভিয়েত স্যাটেলাইট স্টেট বলা হতো। এই দেশগুলো সোভিয়েত ইউনিয়নের অংশ না হলেও সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রভাবিত ছিল। এসব দেশের সরকার ছিল সোভিয়েত সরকারের অনুগত দাস। আফগানে পরাজয়ের পর গর্বাচেভের নতুন সামরিক নীতিতে পূর্ব ইউরোপের স্যাটেলাইট দেশগুলো থেকে কর্তৃত্ব সরিয়ে নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। মানে কোনো দেশ সোভিয়েত বলয় থেকে বের হয়ে যেতে চাইলেও সোভিয়েত ইউনিয়ন সেই দেশগুলোতে সামরিক হস্তক্ষেপ করবে না। এই সিদ্ধান্ত সোভিয়েত জোটকে মাত্র কয়েক মাসের মধ্যে ভেঙে চুরমার করে দেয়। কিছুদিনের মধ্যেই এই দেশগুলোতে কমিউনিস্ট বিরোধী আন্দোলন শুরু হয়। পোল্যান্ডে আন্দোলনকারীরা কমিউনিস্ট সরকারকে স্বচ্ছ নির্বাচন প্রদানে বাধ্য করে। এরপর চেকোস্লোভাকিয়ায় বেলবোর ডিভোর্স বিপ্লবের মাধ্যমে সেখানকার কমিউনিস্ট সরকারকে উৎখাত করা হয়। ডিসেম্বরে রোমানিয়ার কমিউনিস্ট স্বৈরশাসক নিকোলাই সিউসেস্কু এবং তার স্ত্রী এলেনাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1989 সালে সংঘটিত এই বিপ্লবগুলো সোভিয়েত ইউনিয়নের অন্যান্য প্রজাতন্ত্রগুলোকেও উৎসাহিত করেছিল স্বাধীনতা আন্দোলনের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে দুই ভাগে ভাগ করে নিয়েছিল মিত্রশক্তি। পূর্ব জার্মানিতে ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত কমিউনিস্ট সরকার। দেশটির রাজধানী বার্লিন শহরকে দুই ভাগে ভাগ করে দুই রাষ্ট্রের মধ্যে দেওয়া হয়েছিল। জার্মানিকে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ করার পরও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ভাগ করা যায়নি। তারা অবাধে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব জার্মানিতে চলাচল করত। এই অবাধ মাইগ্রেশন আটকানোর জন্য 1961 সালে বার্লিন শহরের মাঝে পূর্ব ও পশ্চিমকে আলাদা করার জন্য দেওয়াল নির্মাণ করা হয়েছিল। শতবাধা অতিক্রম করেও অনেক জার্মান পূর্ব থেকে দেয়াল টপকে পশ্চিমে যেত। দেওয়াল অতিক্রমের সময় 1961 থেকে 1991 পর্যন্ত প্রায় 200 জন জার্মান নাগরিক নিহত হয়। 1987 সালের 12 জুন পশ্চিম জার্মানিতে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সোভিয়েত নেতা গর্বাচেভকে প্রাচীরটি ভেঙে দেওয়ার আহ্বান করেন। এর ফলে জার্মানদের মনে আশার সঞ্চার হয়। 1989 সালের 9 নভেম্বর জনগণ বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। আর এই ঘটনার প্রভাব পড়ে সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রগুলোতে। তাদের মনে নতুন সাহস সঞ্চার হয়। তারা স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে আগের থেকে বেশি পরিমাণে। গর্বাচেভের নতুন নীতিতে বহুদলীয় নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের পর 1990 সালে সোভিয়েত নির্বাচনে 6টি প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টির ভরাডুবি হয়। সেখানে জাতীয়তাবাদীরা জয়লাভ করে। এসব প্রজাতন্ত্রের জাতীয়বাদী সরকারগুলো কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স দিতে অস্বীকার করে। ফলে সোভিয়েত কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারের মধ্যে টানপোড়েন শুরু হয়। এর মধ্যে একটা প্রজাতন্ত্র হচ্ছে রাশিয়ান প্রজাতন্ত্র, যার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। এই সেই বরিস যাকে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে বসিয়েছিলেন গর্বাচেভ। কিন্তু বরিস গর্বাচেভের বিরুদ্ধে গিয়েই রাশিয়ান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে জয়ের পর বরিস ইয়েলৎসিন কাজ শুরু করে দেয় কিভাবে শান্তিপূর্ণভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানো যায়। সোভিয়েত ইউনিয়ন যে ভাঙ্গনের মুখে পড়ে এর জন্য কমিউনিস্ট নেতারা দায়ী করতে থাকে গর্বাচেভকে। তাদের মতে গর্বাচেভের সংস্কারের কারণেই সোভিয়েত ইউনিয়ন পতনের মুখে দাঁড়িয়েছে। আসলে গর্বাচেভের সংস্কার নীতির কারণে যেমন রাষ্ট্রের দুর্বলতা স্পষ্ট হয়েছিল, তেমনি কমিউনিস্ট পার্টির নেতাদের দুর্নীতির রাস্তাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতে 19 আগস্ট 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে কট্টরপন্থী কমিউনিস্টরা মিলে সামরিক বাহিনীর সাহায্যে অভ্যুত্থানের চেষ্টা করে। এদের মধ্যে ছিল স্বয়ং গর্বাচেভের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, কেজিবির প্রধান এবং অন্যান্য কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। অভ্যুত্থানের মাধ্যমে গর্বাচেভের উদারপন্থী নীতির বিপরীতে তারা আবারও কঠোরতা এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ সময় গর্বাচেভ ক্রিমিয়ায় থাকায় তাকে গৃহবন্দী করা হয় আর সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কিন্তু হাজার হাজার মানুষ এই অভ্যুত্থানের বিরোধিতা করে রাস্তায় নেমে আসে।
এই সুযোগকে কাজে লাগায় বরিস ইয়েলৎসিন। আন্দোলনকারীদেরকে নিয়ে তিনি মস্কোর রাশিয়ান পার্লামেন্টের সামনে বিশাল জনসমাবেশ করে অভ্যুত্থানের বিরুদ্ধে। এই অভ্যুত্থান চেষ্টা সোভিয়েত ইউনিয়নকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল। মুক্তিকামী জনতা এবং বরিস ইয়েলৎসিনের প্রচেষ্টায় 21শে আগস্টের মধ্যে এই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়। 24শে আগস্ট গর্বাচেভ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন, তবে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকেন। গর্বাচেভ সরকার ও কমিউনিস্ট পার্টিকে আলাদা করার জন্য সরকারের অভ্যন্তরে পার্টির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেন। তবে এই দিনে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে বসে। 5ই সেপ্টেম্বর গর্বাচেভ স্টেট কাউন্সিল অব দ্য সোভিয়েত ইউনিয়ন গঠন করে। কয়েকদিনের মধ্যে সুপ্রিম সোভিয়েত কাউন্সিল সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টির আধিপত্য শেষ হয়। এমন পরিস্থিতিতে 17ই সেপ্টেম্বর বাল্টিক রিজিয়নের 3টি প্রজাতন্ত্র এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, যারা আগেই স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। 1991 সালের 8ই ডিসেম্বর বেলারুশে একত্রিত হলেন রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন, ইউক্রেনের প্রেসিডেন্ট লিওনিদ ক্রাভচুক এবং বেলারুশের প্রেসিডেন্ট স্ট্যানিস্লাভ শুশকেভিচ। এই 3 নেতার গোপন বৈঠক সোভিয়েত ইউনিয়নের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। রাত 3টে নাগাদ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘোষণা করে তৈরি চুক্তির খসড়া প্রস্তুত হয়ে গেল। এখন শুধু পুরো বিশ্বের সামনে ব্যাপারটা ঘোষণা করার পালা। আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় সোভিয়েত ইউনিয়নের আর কোনো অস্তিত্ব নেই। এই বক্তব্যের মাধ্যমে 3 নেতা ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্য দিয়ে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন। রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন আরও ক্ষমতাশালী হয়ে উঠলেন। সে রাতেই ইয়েলৎসিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশকে ফোন করে চুক্তির বিষয়ে জানান। এই সব কিছু বসে বসে দেখা এবং তাতে সম্মতি জানানো ছাড়া গর্বাচেভের সামনে আর কোনো রাস্তা ছিল না। 12ই ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের রাশিয়ান প্রজাতন্ত্রের সুপ্রিম সোভিয়েত কাউন্সিল এই চুক্তির অনুমোদন দেয়। একই দিনে সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় সুপ্রিম সোভিয়েত কাউন্সিল থেকে রাশিয়ান ডেপুটিসদের প্রত্যাহার করে নেওয়া হয়। 1991 সালের 21শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের অবশিষ্ট 12টি প্রজাতন্ত্রের মধ্যে জর্জিয়া ছাড়া বাকি 11টির প্রতিনিধিরা আলমা-আতা প্রটোকল চুক্তির মাধ্যমে ঘোষণা দেয় যে তারা আর সোভিয়েত ইউনিয়নে থাকবে না। পরিবর্তে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা স্বাধীন রাষ্ট্রগুলো মিলে একটি কমনওয়েলথ গঠন করবে। 25শে ডিসেম্বর 1991 রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত ক্রেমলিন দুর্গে শেষবারের মতো উড়ছিল সোভিয়েত পতাকা। সেদিন সন্ধ্যায় সোভিয়েত পতাকা নামিয়ে সেখানে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়। এদিন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন। তার শেষ বাক্যটি ছিল, আমরা এখন একটি নতুন পৃথিবীতে বাস করছি। এরপর গর্বাচেভ রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের কাছে পারমাণবিক অস্ত্রের কোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হস্তান্তর করেন। পৃথিবীর সবচেয়ে বড় দেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম হয় 15টি নতুন স্বাধীন দেশের। দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, এস্তোনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, লাটভিয়া, লিথুনিয়া, মালদোভা, রাশিয়ান ফেডারেশন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন, উজবেকিস্তান।